আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। 73-এর ক পর্যন্ত আমরা সাক্ষ্য আইন অলরেডি পড়ে ফেলছি, আলহামদুলিল্লাহ। ইচ্ছা ছিল রোজার মধ্যে সাক্ষ্য আইনটা শেষ করার, দেখি আল্লাহ কি করে, চেষ্টা চলবে ইনশাল্লাহ। তো আপনারা যেভাবে আমার ক্লাসটা যেভাবে স্তমিত হয়ে গেছে, পড়তে চাচ্ছেন না কেউ, রোজা থেকে খুব কষ্ট হয়ে যায় আপনাদের জন্য। ঠিক আছে, দেখি কি করা যায়, ভাবছি, এগুলো নিয়ে ভাবছি। 73 পর্যন্ত পড়ছি, আজকে আমরা 74 ধারা পড়বো, সাক্ষ্য আইনের 74 ধারা। আজকের ক্লাস থেকে শতভাগ মনোযোগ দেন, শতভাগ। একটা ঘন্টা আপনি একটা কাজের সাথে জড়িত থাকবেন। এই একটা ঘন্টা আপনার কি 100 ভাগ মনোযোগ দিয়ে থাকা উচিত কিনা? 1 ঘন্টা জীবন থেকে নষ্ট হলো, কিছু নিতেও পারলেন না, শুধু শুধু সময় নষ্ট হয়ে গেল, বরবাদ। তার থেকে এই 1 ঘন্টা ঘুমিয়ে নিলে তো শরীরটা অন্তত শান্তি পেত, পেত কিনা? তাহলে 1 ঘন্টা যদি আমি কোথাও ইনভেস্ট করি, সেভাবেই ইনভেস্ট করব, মেন্টালি সেভাবেই আমি স্ট্রং থাকবো, যে না, এই 1 ঘন্টা আমাকে সবকিছু লুফে নিতে হবে, যা যা পাই। 1 ঘন্টা যেন আমার বেকার না যায়, ক্লাসের পর আমি ক্লাসেই একদম কমপ্লিট করে ফেলবো। এইভাবে আপনাদের ডিটারমাইন্ড থাকতে হবে। আপনি ক্লাসেও থাকলেন, মনের সাথে যুদ্ধ করে ক্লাসে আসলেন, ক্লাসে থাকলেন, বাট 1 ঘন্টায় আপনি ক্লাস থেকে কিছুই নিতে পারলেন না। আলটিমেটলি আপনার 1 ঘন্টা সমান সমান জিরো। আর যদি 1 ঘন্টায় আপনি 2টা ধারা মাথায় নিতে পারেন, তাহলেও আলহামদুলিল্লাহ, যে না, কিছু না কিছু অর্জন আছে। শতভাগ নিতে পারবেন আমি এটা বলছি না, কিন্তু শতভাগ চেষ্টাটা তো থাকতে হবে। ঠিক আছে, দেখি কি অবস্থা হয়। ক্লাসের শেষে পড়া জিজ্ঞাসা করব, দেখি কি নিতে পারলেন আর কি পারলেন। আসেন, আমরা 74 ধারা 73 ধারা পর্যন্ত পড়ছি, তাই না? 74 ধারা দেখবো, সরকারি দলিল কাকে বলে। সরকারি দলিলের সংজ্ঞাটা আপনি বিভিন্ন ভাবে দিতে পারেন। সরকারি দলিলের সংজ্ঞা আপনি সাক্ষ্য আইনের 35 ধারা থেকে দিতে পারেন এভাবে: সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের দায়িত্ব সম্পাদনকালে যে দলিল সমূহ লিপিবদ্ধ করে সেগুলোকে সরকারি দলিল বলে। সিম্পল অ্যান্ড ইজি একটা সংজ্ঞা, বুঝতে পারছেন? এভাবে দিতে পারেন যদি আপনার এইগুলো পড়তে কষ্ট হয়। আর যারা ভালো নম্বর পেতে চান, যে 2 যদি থাকে সংজ্ঞায়, আমি 2ই পেতে চাই, তাহলে আপনাকে লিখতে হবে 1872 সালে প্রণীত সাক্ষ্য আইনের 74 ধারা পর্যালোচনা করলে দেখা যায় সরকারি দলিল বলতে, এভাবে একদম 1 নম্বর পয়েন্ট দিয়ে, সরকারি দলিল বলতে সার্বভৌম কর্তৃপক্ষের, সরকারি প্রতিষ্ঠান অথবা ট্রাইব্যুনালের, বাংলাদেশ অথবা কমনওয়েলথের আইন শাসন বিচার, কয়টা বিভাগ? 3টা। আইন শাসন বিচার বিভাগীয় কর্মকর্তাদের কার্য অথবা কার্যের লিপিবদ্ধ বিবরণকে বলে সরকারি দলিল। এইভাবে একটু দাঁত ভাঙা হলেও এটা যদি লিখে দিতে পারেন, নম্বর ভালো। যেহেতু আইনের ধারা, আপনি এটা হুবহু লিখে দিতে পারলে ভালো নম্বর পাবেন। আর যদি বেশি কষ্ট হয়, ওইভাবে একটা ছোট্ট সংজ্ঞা দিয়ে দিবেন। তাহলে কি কি কোন দলিলগুলো সরকারি দলিল: সার্বভৌম কর্তৃপক্ষ, সরকারি প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনাল, বাংলাদেশ বা কমনওয়েলথের যে কোনো অংশের, অথবা বিদেশিও হতে পারে, বিদেশি আইন প্রণয়নকারী, আইন বিচার বা শাসন বিভাগীয় কোনো অফিসারের কার্য বা কার্যের লিপিবদ্ধ বিবরণ। আলটিমেটলি কোনটাকে বোঝানো হয়েছে, অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারী দায়িত্ব সম্পাদনকালে যে দলিলটা লিপিবদ্ধ করেন, সেটাই হলো সরকারি দলিল। এবার আসেন, এটা গেল প্রথম অংশ। দ্বিতীয় অংশে কি বলা আছে? বাংলাদেশে সরকারিভাবে রক্ষিত ব্যক্তিগত দলিলের রেকর্ডকেও বলা হয় সরকারি দলিল, লিপিবদ্ধ বিবরণ। এটা আবার কিরকম কথা? মনে করেন প্রথিতযশা যে লেখকরা আছে, তারা তাদের যে ব্যক্তিগত ডায়েরি গুলো লেখে, সেগুলো কিন্তু পরবর্তীতে সরকারি দলিল বলে ঘোষিত হয়, অথবা সরকারিভাবে সংরক্ষণ করা হয়, তখন সেটা সরকারি দলিল বলে গণ্য হয়। বুঝতে পারলাম বিষয়টা? আপনি একটা ডায়েরি লিখেছেন, অথবা আপনি যে কোনো একটা বই লিখেছেন, এই বইটা আপনার ব্যক্তিগত, কোনো কারণে এই বইটা রাষ্ট্রীয় মর্যাদা পেল, হয় না এরকম? অনেক বই রাষ্ট্রীয় মর্যাদা পায়, দু একটা নাম বলা যেত, এখন বলি না। তো দেখেন, এই বইগুলো রাষ্ট্রীয় মর্যাদা পায়, পেলে পরে তখন এই বইগুলো কিন্তু সরকারিভাবে সংরক্ষণ হয়। তো যে দলিল ব্যক্তিগত হওয়ার পরেও এটার সরকারিভাবে সংরক্ষণ করা হয়, সেই দলিলটাই হলো কি দলিল? সরকারি দলিল। মানে এরকম হতে পারে একটা প্রশ্ন, যে ব্যক্তিগত দলিল কখন সরকারি দলিল বলে গণ্য হয়? যখন এটা সরকারিভাবে রক্ষণাবেক্ষণ করা হবে অথবা সংরক্ষণ করা হবে, তখন এটা সরকারি দলিল বলে গণ্য হবে। তাহলে বুঝতে পারলাম 74 ধারা কি বলেছে। 74 ধারা কিন্তু সংজ্ঞার ধারা। কিসের ধারা? সংজ্ঞার ধারা। প্রাসঙ্গিকতা বা অনুমান বা এগুলো চিন্তা করার সুযোগ নাই। 74 ধারায় বলা আছে কোনগুলো সরকারি দলিল। সরকারি দলিলের সংজ্ঞাটা মোটামুটি এখানে দেয়া।
এখন 35 ধারায় তাহলে আপনি কি পড়েছিলেন? 35 ধারায় আমরা পড়েছিলাম প্রাসঙ্গিকতা। যদি কোনো সরকারি দলিল আদালতের বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে লিপিবদ্ধ হয়ে থাকে, খেয়াল করেন কথাগুলো, মামলার বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় কোথায় খুঁজে পাচ্ছেন? সরকারি দলিলে খুঁজে পাচ্ছেন। তখন দলিলের ওই অংশটুকু আদালতে 35 ধারায় প্রাসঙ্গিক হয়ে যাবে। তাহলে 35 ধারাটা মূলত কিসের ধারা? প্রাসঙ্গিকতার ধারা। 74 ধারায় সরকারি দলিলের যে বর্ণনা, এটা কিসের ধারা? সরকারি দলিল কোনগুলো বা সরকারি দলিল কাকে বলে? তাহলে সংজ্ঞা যদি এটা মুখস্থ করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। কিভাবে পড়বো? এভাবে যেভাবে লেখা আছে ঠিক এভাবেই। কোনো সার্বভৌম কর্তৃপক্ষের, কোনো সরকারি প্রতিষ্ঠান বা প্রশাসনিক ট্রাইব্যুনালের, বাংলাদেশ বা কমনওয়েলথের, বিদেশেরও হতে পারে, আইন শাসন বিচার বিভাগ, একসাথে 3টা বিভাগ করে ফেলবেন, আইন শাসন বিচার বিভাগীয় কর্মকর্তাদের কাজ বা কাজের লিপিবদ্ধ বিবরণকে সরকারি দলিল বলে। এছাড়াও কোনো ব্যক্তিগত দলিলও সরকারি দলিল হতে পারে যদি এটি সরকারিভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। এবার আসেন সরকারি দলিল কোনগুলো, অনেকগুলো উদাহরণ দেয়া আছে। 35 ধারাতেও অনেক উদাহরণ ছিল, পড়তে বলছিলাম, অনেকে পড়ছেন অনেকে পড়েন নাই। দেখেন সরকারি দলিল কোনগুলো: পৌরসভার জন্ম মৃত্যু রেজিস্টার, আদালতের রেকর্ড, দখলনামা, রাজস্ব কর্মচারীর ইতিহাস হিসাব। এগুলো কোথা থেকে বলছি? 197 পাতা, খেয়াল করেন। এখানে অনেকগুলো রেজিস্টারের কথা বলা আছে, দলিলের কথা বলা আছে। আরো আছে দেখেন, সরকারি কর্মচারী, দুঃখিত, চার্জশিট, সোলেনামা, জবানবন্দি, অর্ডার শিট, পিওনের রিটার্ন, এগুলো সব সরকারি দলিল বলে গণ্য হয়। এরপরে আসেন, যে সমস্ত ব্যক্তিগত দলিল সরকারি রেকর্ড রাখা হয় সেইগুলো সরকারি দলিল বলে গণ্য হয়। কোম্পানির মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন সরকারি দলিলের আওতায় আসে, কারণ জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্টার অফিসে সেটা সংরক্ষণ করা হয়। অর্থাৎ হতে পারে যে কোনো কোম্পানির ব্যক্তিগত দলিল, কিন্তু যখনই এটা কি করবেন, সরকারিভাবে রক্ষণাবেক্ষণ করবেন, তখন এটা আর ব্যক্তিগত থাকে না, এটা সরকারি দলিল বলে গণ্য হয়ে যায়। এই উদাহরণগুলো একটু পড়তে হবে, একটু বাম পাশে লিখে রাখেন। নিচে নজিরের ভিতরে আরো অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, তো এতগুলো উদাহরণ লাগবে না, আপনি মোটামুটি বুঝে নিবেন যে সরকারি কর্মকর্তা মানে পুলিশ অফিসারের এজাহার হতে পারে, পুলিশ অফিসারের নিকটে যেটা আসে, এজাহার, এফআইআর, সাক্ষীর জবানবন্দি, 164, 107 ধারার মুচলেখা, ম্যাজিস্ট্রেট যেগুলো লিপিবদ্ধ করে, এই যে উইল যদি প্রবেট হয়ে যায়, অনেকগুলো দেয়া আছে, জেলখানার ইতিহাস, সরকারি হাসপাতালে রোগীর টিকিটটা যে বাইরের বহিস্থ রোগীর টিকিট, এটাও একটা সরকারি দলিল, রায়ের কপি হতে পারে। হ্যাঁ, একবার একটু রিডিং করে নিবেন। এই হলো সরকারি দলিল। অর্থাৎ এক কথায় বলতে গেলে সরকারি কর্মকর্তা দায়িত্ব পালনকালে যে দলিল লিপিবদ্ধ করে সেটাই সরকারি দলিল। 75 ধারায় চলে যাব, তাহলে এগুলো কি পড়লাম? সংজ্ঞা পড়লাম। প্রাসঙ্গিকতা কোথায়? 35 ধারায়। এর মধ্যে ডিজিটাল রেকর্ডও কিন্তু অন্তর্ভুক্ত হবে। আপনি অনলাইন জিডি রক্ষণাবেক্ষণ করছেন, এটাও কিন্তু সরকারি দলিল, এটাও আবার 35 ধারায় প্রাসঙ্গিক হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, ডিজিটাল রেকর্ডের একটা বিষয় আছে, সেটা হলো ডিজিটাল রেকর্ডের গ্রহণযোগ্যতাটা ভিন্ন কথা। গ্রহণযোগ্যতা কোন কোন যোগ্যতা থাকলে আদালত এটা গ্রহণ করবে, এটা হলো 65 খ। আর এই ডিজিটাল রেকর্ড যদি সরকারি দলিল হয় প্রাসঙ্গিক হয়ে যাবে 35 ধারায়। এটাই যদি বেসরকারি দলিল হয় 34 ধারায় প্রাসঙ্গিকতা খুঁজে পাবেন। মানচিত্র চার্ট হয়ে গেলে 36 ধারায়ও নিয়ে আসা যাবে। বিভিন্ন ভাবে বিভিন্ন আঙ্গিকে প্রাসঙ্গিকতা পায়। এবার আসেন 75 ধারায়, দেখবো বেসরকারি দলিল কাকে বলে। সংজ্ঞা লেখা আছে দেখেন, যে অন্যান্য যাবতীয় ব্যক্তিগত দলিল। কি ছোট্ট একটা সংজ্ঞা, তাই না? তাহলে কিভাবে লিখবেন? এভাবে লিখলে কি নম্বর পাবেন? আপনি লিখবেন যে 74 ধারায় বর্ণিত যে দলিল সমূহ রয়েছে এগুলো ব্যতি রেখে অন্যান্য যে ব্যক্তিগত দলিল রয়েছে সেগুলোকে বলা হয় বেসরকারি দলিল। এটা একটা ভাষা লিখতে পারেন, আরেকটু অন্যভাবে লিখতে পারেন। কোনো ব্যক্তি তার ব্যক্তিগতভাবে যে দলিল লিপিবদ্ধ করে অথবা ব্যক্তিগতভাবে তিনি যাই লিখে রাখেন না কেন সেটাই ব্যক্তিগত দলিল বলে গণ্য হবে। মনে করেন একজন ব্যক্তি আত্মজীবনী লিখলো, আমার জীবন শুরু থেকে শেষ পর্যন্ত আমি লিখে রাখলাম, এই আত্মজীবনী, এটা তোমার একটা পার্সোনাল ডায়েরির মতো, এটাই হলো ব্যক্তিগত দলিল। কোন কোনগুলো ব্যক্তিগত দলিল বলে গণ্য হবে দেখেন। যেইগুলো সরকারি দলিল নয়, আদমশুমারি, নিবন্ধ, যদিও আদমশুমারি করে মনে হয় যে না জানি সরকারি, কিন্তু না, এই যে আদমশুমারি করবে এগুলো কিন্তু সরকারি দলিল নয়।
আবার বাণিজ্য বোর্ড কর্তৃক যদি কাউকে সার্টিফিকেট দেয়া হয় সেটাও সরকারি দলিল নয়। কোনো একটা অনুমতি পত্র কারো থেকে নিলেন, কেউ কাউকে দিল, সেটাও সরকারি দলিল নয়। এগুলো কিন্তু মামলার রেফারেন্স, বিভিন্ন মামলায় এগুলো। আবার থানার দিনপঞ্জি সরকারি দলিল নয়। এখানে অবশ্য বলেছে বিভাগীয় তদন্তে সাক্ষীর জবানবন্দি, তাই বলে আপনি আবার 161 ধারা ভাববেন না। 161 ধারা কি? পুলিশ অফিসার মামলা তদন্ত সংশ্লিষ্ট কাজে অবগত ব্যক্তির জবানবন্দি লিপিবদ্ধ করেন, এটা সরকারি দলিল। কিন্তু বিভাগীয় মামলা হয়েছে বা বিভাগীয় ইনভেস্টিগেশন চলছে কোনো ব্যক্তির বিরুদ্ধে, তখন যে একজন আরেকজনের সাক্ষী নিল, এটা কিন্তু সরকারি দলিল বলে গণ্য নয়। এগুলো হলো ব্যক্তিগত দলিল। মানে আপনি যদি বেসরকারি দলিল কয়েকটা মুখস্থ করে ফেলতে পারেন, বাকিগুলো সব সরকারি দলিল। এত মানে ব্যক্তিগত দলিলগুলো অল্প বা বেসরকারি দলিল অল্প, সরকারি দলিল অনেকগুলো। 35 ধারায় দেখেন অনেক লম্বা একটা লিস্ট আছে, ওখান থেকেও একটু হেল্প নিতে পারেন। তাহলে বুঝলাম আমরা সরকারি দলিল, ব্যক্তিগত দলিল যদি আসে কিভাবে লিখবো। ইংরেজিটাও একটু শিখে নেন সঙ্গে সঙ্গে। ডকুমেন্ট মানে পড়েছিলাম দলিল, পেনাল কোডের 29 ধারা, সাক্ষ্য আইনের 3 ধারা। আর ডকুমেন্ট দুই প্রকার, সরকারি দলিল আর হলো ব্যক্তিগত দলিল। প্রাইভেট ডকুমেন্ট, পাবলিক ডকুমেন্ট। পাবলিক ডকুমেন্টটা হচ্ছে সরকারি দলিল, আর প্রাইভেট ডকুমেন্ট হচ্ছে ব্যক্তিগত দলিল। এই তো। এরপরে আপনি সংজ্ঞা লিখলেন কাকে বলে কোনটা। আচ্ছা, এবার যাব আমরা জাবেদা নকল কাকে বলে। কয়েকবার থেকে পড়লাম না, 63 ধারাও পড়লাম যে জাবেদা নকলকে কি বলা হয়, মাধ্যমিক সাক্ষ্য বলা হয়। কোন দলিলের জাবেদা নকল আদালতে মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্যতা পায়। আসেন দেখি জাবেদা নকল কিভাবে বানায়, আজকে আমরা দেখব। 76 ধারায় বলা আছে সরকারি দলিলের প্রত্যয়িত অনুলিপি। কি? সরকারি দলিলের প্রত্যয়িত অনুলিপি। তাহলে আগে বুঝতে হবে দলিলটা কি দলিল, সরকারি দলিল। অনুলিপি পেলেন একটা, অনুলিপি মানে কি? দলিলের ফটোকপি হতে পারে, যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত হতে পারে, তাই না? যে কোনো উপায়ে কপি করা হলো, সেটাই হলো অনুলিপি। এই যে অনুলিপি, এটাতে প্রত্যয়ন যদি থাকে, কোনো ব্যক্তি যদি প্রত্যয়ন করে, কোনো অফিসার, পুলিশ অফিসার, সেই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে এই দলিলটা সম্পূর্ণ সঠিক এবং সত্য, এভাবে যদি সে সিলমোহর দেয়, স্বাক্ষর দেয়, তাহলে কি হয়ে যাবে? সেটা প্রত্যয়িত অনুলিপি হবে। একটু পরে দেখি, দেখেন। সরকারি দলিলের জিম্মাদার প্রত্যেক সরকারি কর্মচারী। উক্ত দলিলের অধিকার পরিদর্শনের অধিকার সম্পন্ন ব্যক্তি যদি চায় এই দলিলটা, তাহলে উপযুক্ত ফি আদায় করে দলিলের একটি অনুলিপি তাকে দিতে হবে। আপনি একজন ডিউটি অফিসার, থানায় কর্মরত আছেন, আপনার কাছে এক ব্যক্তি জিডি করতে আসলো। জিডির কয়টা কপি হবে? 2টা কপি। একটা কপি আপনি রেখে দিবেন, আরেকটা কপিতে সিলমোহর, স্বাক্ষর, তারিখ সব সহ আপনি তাকে আরেকটা কপি দিয়ে দেন, দেন কিনা? আচ্ছা, জিডির কপি কি সে পাওয়ার অধিকার রাখে? অবশ্যই রাখে। সে যেহেতু জিডি করতে আসছে, সে একটা কপি পাবে না? পাবে। এই কথাগুলোই বলেছে, একটু খেয়াল করেন। সরাসরি জিডি না, জাস্ট সরকারি দলিলের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। সরকারি দলিলের জিম্মাদার কে? জিম্মাদার যে ব্যক্তি ওই মুহূর্তে দায়িত্ব সম্পন্ন, তিনি হলেন সরকারি দলিলের জিম্মাদার। এই যে জিম্মাদার কে? প্রত্যেক সরকারি কর্মচারী কিন্তু সরকারি দলিলের জিম্মাদার। একটা জিডি কার দখলে থাকে? ডিউটি অফিসার। সকালে একজন, বিকালে একজন, রাতে একজন, পরের দিন একজন, তাই না? যখন যে যে ব্যক্তি দায়িত্বে থাকে তিনিই হলেন সরকারি দলিলের জিম্মাদার। এখন আসেন দলিল পরিদর্শনের অধিকার সম্পন্ন। এই যে দলিলটা, এটা দেখার অধিকার আছে কার? অর্থাৎ পুরোপুরি আপনার জেনারেল ডায়েরিটা না, যে কোনো একজন ব্যক্তি জিডি করতে আসলো, এই জিডির একটা কপি কিন্তু সে কি করে? পাওয়ার অধিকার রাখে। তাহলে তিনি পরিদর্শনের অধিকার সম্পন্ন। তিনি যদি চায়, প্রয়োজনে যদি উপযুক্ত ফি দেওয়ার মতো হয়, উপযুক্ত ফি আদায় করে, যেহেতু শুধুমাত্র আমাদের দলিলগুলো নয়, সকল দলিল এখানে অন্তর্ভুক্ত, তাই জন্য ফি এর কথা বলা আছে। বিভিন্ন জায়গা থেকে আপনি নকল তুলতে গেলে আপনার ফি লাগবে। যেমন কোর্ট থেকে আপনি যদি মামলার কপি নিতে চান, ম্যাজিস্ট্রেট আপনার থেকে কি করতে পারে? ফি আদায় করতে পারে। এগুলো সরকারি ফি। আচ্ছা, কোন ব্যক্তি চাইলে উপযুক্ত ফি আদায় করে সেই দলিলের একটি অনুলিপি ওই ব্যক্তিকে দিবেন। কাকে বলা হচ্ছে? সরকারি দলিলের জিম্মাদারকে এই কথাগুলো বলা হচ্ছে, যে আপনি, আপনার কাছে যদি কেউ এই দলিল চায়, তাহলে আপনি একটা অনুলিপি তাকে দিবেন। এবং নকলটির নিম্নভাগে, নকল কপি না, এটা অনুলিপি তো, এই নিম্নভাগে এই মর্মে একটি প্রত্যয়ন সংযোজন করে দিবেন যে অনুলিপিটি এই দলিল বা দলিলের অংশ বিশেষ। যদিও আমরা এগুলো লিখি না, কিন্তু সিলমোহর স্বাক্ষর তো থাকে, তাই না? তো এই দলিলটা এই দলিলের অংশ বিশেষ, এভাবে করে প্রত্যয়ন সংযোজন করে দিবেন। আর সঠিক অনুলিপি, আবার যে অনুলিপিটা আপনি দিচ্ছেন সেটা কি অনুলিপি? সঠিক অনুলিপি। এবং প্রত্যয়নে সংশ্লিষ্ট অফিসার কি কি করবে? তারিখ দিবে, স্বাক্ষর করবে, নাম দিবে, সরকারি উপাধি দিয়ে, তারপরে সিলমোহর ব্যবহারের যদি যোগ্যতা সম্পন্ন হয়, সিলমোহরও দিয়ে দিবে।
এই প্রত্যয়িত অনুলিপি, এই অনুলিপিটাই উপরোক্ত অনুলিপি বা এভাবে যে অনুলিপিটা দেয়া হয় সেটাকেই কি বলা হয়, প্রত্যয়িত অনুলিপি বলে গণ্য করা হয়। আর এটাই হলো জাবেদা নকল। এবার বুঝতে পারছেন জাবেদা নকল কাকে বলে? শুনলে কি না কি মনে হয়? একটু যাব পরের পাতায়, 200 পাতায় একটু উল্টে নেন, 200 পাতায় কি লেখা আছে দেখেন। যে সরকারি কর্মচারী সাধারণ কর্তব্য পালন প্রসঙ্গে এই নকলের কর্তৃত্ব সম্পন্ন তিনি, মানে তার কাছেই তো থাকবে, তিনিই নকল দিবেন। অত্র ধারার অর্থ অনুযায়ী সেই ব্যক্তিকেই দলিলের জিম্মাদার বলা হয় বা বলিয়া বিবেচিত হন। এইবার আসেন, সত্যায়িত যে নকল প্রদানের ব্যবস্থা করা হয়েছে এই ধারায়, এই সত্যায়িত নকলকে কি বলা হয়? জাবেদা নকল বলা হয়। তাহলে এটা কি আমার কথা ছিল? এটা ভাষ্যর কথা। তাহলে জাবেদা নকলের উপর একটা গোল দাগ দেন। এবার আমরা বুঝলাম তো জাবেদা নকল কাকে বলে। যদি এরকম প্রশ্ন আসে জাবেদা নকল বলতে কি বোঝেন, জাবেদা নকল সাক্ষ্য আইনের কত ধারা মোতাবেক আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে? বলেন তো কত ধারা হবে? জাবেদা নকল কাকে বলে? তখন আপনি 76 ধারা থেকে সংজ্ঞা দিবেন যে সরকারি দলিলের প্রত্যয়িত যে অনুলিপিটা দেয়া হয়, যেটাতে প্রত্যয়ন থাকে, পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীর সিলমোহর স্বাক্ষর তারিখ থাকে, এই অনুলিপিটাকে বলা হয় জাবেদা নকল। লিখলেন একটা যে কোনো ভাবে। এবার আসেন জাবেদা নকল কিভাবে আদালতে গ্রহণযোগ্য হয়। ওই যে 65-ক ধারা পড়ে আসছেন, মনে আছে? জাবেদা নকলকে আইনানুগ ভাবে যখন মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য করা হয় তখন আর কি লাগে না, মূল দলিল লাগে না, আপনি জাবেদা নকল দিয়েই দলিল প্রমাণ করতে পারবেন। কত ধারা পড়ছি? 65 ধারা পড়ছি। 65-র কত নাম্বার পয়েন্ট? 6 নাম্বার পয়েন্ট। মূল দলিলটি যেই ক্ষেত্রে এমন যে জাবেদা নকলকে আইনানুগ ভাবে সাক্ষ্য হিসেবে গ্রহণ করার বিধান রয়েছে। এই জন্য বলি যে সবগুলো ধারা যখন যেটা ধারা পড়াবো বুঝে নিবেন, না হলে এই যে এটা ধারার সঙ্গে ওটা ধারার কি সম্পর্ক বুঝতে পারবেন না আপনি। প্রশ্ন তো আপনার একটা ধারা কেন্দ্রিক আসবে না, প্রশ্ন মিলিয়ে গুছিয়ে প্রশ্ন দিবে। এমন প্রশ্ন দিবে 5-7টা ধারা দিয়ে উত্তর হবে, আবার এমন প্রশ্ন দিবে একটা ধারা দিয়ে উত্তর হতে পারে। তখন আপনাকে এগুলো বুঝে বুঝে লিখতে হবে। ধরেন এভাবেই প্রশ্ন দিল, সরকারি দলিল কাকে বলে, সরকারি দলিলের প্রত্যয়িত অনুলিপি কিভাবে তৈরি করা হয়, সরকারি দলিল আদালতে কত ধারা মোতাবেক প্রাসঙ্গিক হয়। আবার এরকম দিতে পারলো, সরকারি দলিলের জাবেদা নকল কাকে বলে, জাবেদা নকল কত ধারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিকতা পায়। বা একটি জাবেদা নকল তৈরির প্রক্রিয়া আলোচনা করুন। কি কি লিখবেন? সংশ্লিষ্ট সরকারি কর্মচারী যিনি জিম্মাদার তিনি একটা নকল কপি দিবেন, নকল কপিতে তার স্বাক্ষর সিলমোহর প্রত্যয়ন থাকবে, তারিখ থাকবে। এভাবেই জাবেদা নকল তৈরি করা হয়, কিচ্ছু না। প্রশ্ন যদি আপনি বুঝতে পারেন উত্তর দেয়া কোনো ব্যাপার হবে না। আপনাদের সবগুলো ধারা জানা থাকবে, প্রশ্ন আপনারা বুঝতেও পারবেন, কিন্তু আপনারা গুছিয়ে লিখতে পারেন না, এখানেই সমস্যা। আর এই জন্য বেশি বেশি পড়তে হবে, লিখতে হবে। তাহলে কি পড়লাম আমরা? জাবেদা নকল কিভাবে তৈরি হয়। আচ্ছা, এরপরে জিম্মাদারের যে কর্তব্য, এটা যদি আসে সরকারি, এটা আসবে না যদিও, যে কিভাবে একটা জাবেদা নকল দিবে। দেখেন ক খ গ একটা পয়েন্ট পাশে লিখে রাখেন রিডিং, এটা একটু রিডিং করে নিবেন। যে ব্যক্তি নকল চাইবেন তার আবার দেখার অধিকার থাকতে হবে। যে কেউ এসে যে কোনো দলিল চাইলেই তো আমরা দিয়ে দিব না, তাই না? ওই ব্যক্তির আবার দেখার অধিকার, এগুলো শর্ত বলতে পারি। দেখার অধিকার থাকতে হবে। আবার সরকারি কর্মচারীর নিকটে আবার সেটা সত্যায়িত নকলটা তিনি দিবেন। আবার ফি প্রদান, যদি ফি প্রয়োজন হয় ফি চাইবেন। আর সেটার ভেতরে কি কি থাকবে দেখেন, সরকারি কর্মচারী নিম্নভাগে সত্যায়ন থাকবে, সত্যায়নের নিচে স্বাক্ষর করবেন, নাম পদবি যোগ দিবেন, সিল দেওয়ার যোগ্যতা থাকলে সিল দিবেন, এবং নকলখানি অতঃপর সত্যায়িত নকলখানি প্রার্থীকে প্রদান করবেন। এভাবেই মূলত জাবেদা নকল প্রস্তুত করা হয়। তাহলে বুঝতে পারলাম 74 ধারা কি পড়েছি, সরকারি দলিল কাকে বলে। 75 ধারা কি পড়লাম, বেসরকারি দলিল কাকে বলে। 76 ধারা পড়লাম সরকারি দলিলের জাবেদা নকল কিভাবে তৈরি করা হয়, কোন ব্যক্তিকে সরকারি দলিলের জিম্মাদার বলা হয়, জাবেদা নকলে কোন কোন বিষয়গুলো থাকে বা কোন কোন নিয়ম অনুযায়ী জাবেদা নকল প্রস্তুত করা হয়। এইবার আসেন আপনি 77 ধারা দেখবো আমরা, দলিল প্রমাণ। ওই যে দলিল প্রমাণ কোথায় ছেড়ে আসছিলেন, এখন আসেন আবার দলিল প্রমাণে ঢুকে গেছে বিষয়টা। এবার বলছে দেখেন, প্রত্যয়িত অনুলিপি উপস্থিত করে আপনি আদালতে দলিল প্রমাণ করতে পারবেন। অনুরূপ প্রত্যয়িত, অনুরূপ মানে কি, এই যে 76 ধারায় যেরূপ দলিল তৈরি করা হলো, যে নকল আপনি তৈরি করলেন, যে নকল পাওয়া গেল, এই নকল সে কি কাজে লাগাতে পারবে? অনুরূপ প্রত্যয়িত অনুলিপি যেই সরকারি দলিলের অনুলিপি বলে আদালতে বোঝানো হচ্ছে, বা যেই সরকারি দলিলের অংশ বিশেষ বলে আদালতে বুঝতে দেয়া হয়, সেই দলিল বা তার অংশের প্রমাণ স্বরূপ এটা আপনি আদালতে দাখিল করতে পারবেন।
বুঝলাম কিছু। মনে করেন আদালতে একটা দলিল দাখিল করা হলো, এই দলিলটা যে কোনো একটা দলিল নিয়ে, যে কোনো একটা দলিল নিয়ে মনে করেন বিরোধ, তারপরে আদালতে দলিল দাখিল করা হলো, দলিলের একটা কপি দাখিল করা হলো আর কি। এখন আদালত বললো যে আপনি যে কপি দিয়েছেন এটা তো ফটোকপিও না, কিছু না, বোঝাই যাচ্ছে না যে আসল না নকল। আপনি এক কাজ করেন, আপনি এই দলিলের জাবেদা নকল নিয়ে আসেন। প্রথমে আপনি এমনি একটা কপি উপস্থাপন করেছেন, এবার আপনি জাবেদা নকল নিয়ে আসলেন কত ধারা মোতাবেক? 76 ধারা মোতাবেক। এখন এই জাবেদা নকল দিয়ে যে দলিলটা আদালতে বিচারাধীন বা যে দলিল নিয়ে সমস্যা, সেই দলিলটা আপনি প্রমাণ করতে পারবেন। এবার আদালত আপনার এই জাবেদা নকল গ্রহণযোগ্য করবে। এটাই বলছে যে 76 ধারায় যে দলিল তৈরি করা হলো, সেই দলিলের অনুলিপি বা সেই প্রত্যয়িত অনুলিপিটা যে দলিলের অংশ, সেই দলিলটা প্রমাণের জন্য আদালতে আপনি এটা দাখিল করতে পারেন। যে দলিলের অংশ বলে বোঝানো হচ্ছে, সেই দলিলটা আদালতে দাখিল করা যেতে পারে বা এটা আদালত তখন গ্রহণ করবে। আসেন একটু রিডিং পড়ি। সরকারি দলিল সরকারের হেফাজতেই থাকা উচিত, তবুও জনসাধারণের প্রয়োজন পড়ে এই দলিল ব্যবহার করার। তাই এই তাই এইগুলি জাবেদা নকল প্রদান করার বিধান আইনে, তাই এইগুলির আর কি জাবেদা নকল প্রদান করার বিধান রয়েছে। এই সুবিধা প্রদানের ফলে সরকারি হেফাজতে দলিল টানা হেঁচড়ার হাত থেকে রক্ষা পায়, হারাইয়া যাওয়া বা নষ্ট হওয়ার আশঙ্কা দূরীভূত হয়। তাহলে বুঝতে পারলাম আমরা কেন এই দলিলগুলো তৈরি করে। আপনি পুরো দলিল তো আর দিতে পারেন না, বা আদালতে নিয়ে যাবে এটা তো হতেও পারে না। আপনি একটা জিডির কপি একজনকে দিয়ে দিলেন, পরে প্রমাণ করা লাগলো, সে আদালতে এটাই দেখিয়ে ফেললো। এটাই বুঝাইছে এখানে, বুঝতে পারছেন? সাধারণ আলোচনাটা একটু দাগ দেন, সাধারণ আলোচনা ডাবল স্টার দিয়ে রাখেন, এখানেও সরকারি দলিলের সংজ্ঞা পাবেন আপনি। হ্যাঁ, এই যে 77 ধারার ভেতরে যে সাধারণ আলোচনা, এখানেও দেখেন যে জায়গাগুলো বলি বই একদম দাগিয়ে ফেলবেন, এখানে একটু দাগ দেন। সাধারণ আলোচনায় সরকারি দলিল কাকে বলে সুন্দর করে সংজ্ঞাটা দেয়া আছে, এটা একটু পড়তে পারেন। আবার দেখেন কি লেখা আছে, রাষ্ট্রের 3টি মূল সংস্থা রয়েছে: আইন প্রণয়নকারী সংস্থা, নির্বাহী সংস্থা, আর আইন প্রণয়নকারী সংস্থার অন্য নাম হলো সংসদ। নির্বাহী সংস্থা সরকারেরই নামান্তর। বিচার সংস্থা, বিচার বিভাগ বলা হয়। ইহা রাষ্ট্রের পক্ষ হইতে যাহা লিপিবদ্ধ করেন তাই সরকারি দলিল। অর্থাৎ সরকারের এই সংস্থাগুলো যে যে দলিলগুলো লিপিবদ্ধ করেন সেটাই হলো সরকারি দলিল। আচ্ছা, এবার আমরা 78 ধারায় যাব। 76 ধারায় এই পর্যন্তই আলোচনা ছিল, আর 77 ধারা এই পর্যন্তই ছিল। 78 ধারা আসেন অন্যান্য সরকারি দলিল। এটা আবার কি কথা, এতক্ষণ কোন দলিল ছিল, এখন কোন দলিল ছিল? আসেন দেখি অন্যান্য সরকারি দলিলগুলো আপনি কিভাবে প্রমাণ করবেন। 77 ধারায় যেটা পড়লাম আমরা, জাবেদা নকল দিয়ে আপনি দলিল কিভাবে প্রমাণ করবেন, শুধু সেই কথা। এবার আসেন অন্যান্য সরকারি দলিল আপনি কিভাবে প্রমাণ করবেন যেগুলোর জাবেদা নকল নাই বা জাবেদা নকল দেওয়ার সুযোগ নাই। হতে পারে না এমন দলিল আছে যেটা নকল কপি দেয়া হলো না বা সংশ্লিষ্ট ব্যক্তি উদ্ধার করতে পারলেন না, তখন আপনি এই দলিলগুলো কিভাবে আদালতে প্রমাণ করবেন সেগুলো বর্ণনা করা আছে 78 ধারায়। তাহলে 78 ধারায় হলো জাবেদা নকল হয় না এমন দলিলগুলোর কথা বলা আছে। দেখেন কি বলছে, নিম্নলিখিত সরকারি দলিলগুলো নিম্ন বর্ণিত উপায়ে প্রমাণ করা যেতে পারে। এগুলো আপনি আদালতে সরকারি দলিল প্রমাণ করছেন। বাংলাদেশ যে ভূখণ্ড নিয়ে গঠিত, এত কিছু না পড়ি সংক্ষেপে যাই। কোনো সরকারি বিভাগের আইন, আদেশ, বিজ্ঞপ্তি, সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধান যদি সার্টিফিকেট সম্বলিত বিভাগীয় নথিপত্র দিয়ে প্রমাণ করা যেতে পারে। এটাও অনেকটা জাবেদা নকলই হয়ে যায়, বুঝতে পারছেন? যদি বিভাগীয় প্রধান দেয়, ওটা ছিল জিম্মাদার, যে কেউ দিতে পারে। আর এখানে শুধু বলেছে এই যে বিভাগের আদেশ বিজ্ঞপ্তি যদি হয়, সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধান একটা সার্টিফিকেট দিল, হুবহু নকল কপি আপনি না পেলেও একটা সার্টিফাই করলো, সে কি করলো, মানে এতটুকু একটা প্রত্যয়ন দিল যে ঠিক আছে এই ব্যক্তি এই দলিল আসছে, এই দলিল যাচাই বাছাই করে দেখা গেল এই দলিল এখানে আছে। বুঝতেছেন বিষয়গুলো? না বুঝলে সমস্যা। এই দেখেন একটা বিষয় খেয়াল করি, আপনি একটা মেডিকেলের এমসির জন্য আবেদন করলেন, আমি আবেদন করেছি, আমার মামলার ক্ষেত্রে লেগেছে আমার এরকম এমসি প্রয়োজন। তো আমি এমসির জন্য আবেদন দিলাম, মেডিকেল সার্টিফিকেটের জন্য আবেদন দিলাম। আদালত হাসপাতাল আমাকে জানালো যে ওই রুগী এখানে চিকিৎসা নিছে, কিন্তু আউটডোরে চিকিৎসা নিয়েছে, পুলিশ কেস হয়নি, কাজেই তার এমসি দেয়া সম্ভব নয়। চিকিৎসা কিন্তু হয়েছে, আবার এমসিও তারা দিতে পারছে না। কেন দিতে পারছে না? পুলিশ কেস সংক্রান্তে বা যে 11-র গ মামলা খ মামলা সংক্রান্তে আমি মেডিকেল সার্টিফিকেটটা চাচ্ছি, ওই সংক্রান্তে চিকিৎসা হয়নি।
মনে করেন এমনিতে গিয়ে আউটডোরে ট্রিটমেন্ট করাই না, যে কোনো লোক তো যায় গিয়ে ট্রিটমেন্ট করায় চলে আসে, ওভাবে আমার বাদীও ওখানে চিকিৎসা নিচ্ছে ধরেন আর কি, কথার কথা এভাবে বুঝাচ্ছি জিনিসটা, যে তাহলে আপনাকে কি দিল, হুবহু আপনি মেডিকেল সার্টিফিকেটটা পেলেন না, কিন্তু একটা প্রত্যয়ন কিন্তু পেলেন, যেটা দিয়ে আপনার কাজে লাগলো। অনেকটা এরকম জাবেদা নকল ছিল, মোটামুটি ওই নকল কপিটাই দিবে এবং নিচে সাক্ষ্য সিল মোহর থাকবে। আর এখানে হলো একটা সার্টিফিকেট দিবে বা সার্টিফাইড কপি একটা পাবেন, এই নথিপত্রটা দিয়ে আপনি এই সরকারি দলিলগুলো প্রমাণ করতে পারেন। এগুলো সাধারণত যে কোনো আদেশ বা বিজ্ঞপ্তির ক্ষেত্রে প্রযোজ্য। আবার দেখেন, কোনো যদি আইন পাশ হয়ে যায়, গেজেট প্রকাশ হয়, এই গেজেটটা সরাসরি আপনি আদালতে উপস্থাপন করেও প্রমাণ করতে পারবেন। এই ধারাটা কম গুরুত্বপূর্ণ, একবার একটু রিডিং করবেন। আসেন ভাষ্য থেকে কতটুকু নেব দেখি। প্রথম দফার বিশ্লেষণ, বাকিগুলো লাগবে না, তো এই একই কথা বলা আছে দেখেন, আইন বিভাগ, শাসন বিভাগ, পৌর সংস্থার কার্য বিবরণী, বিদেশের অন্য কোনো দলিল যদি থাকে, সেখানকার কূটনৈতিক তাদের সার্টিফিকেট দিয়ে এগুলো প্রমাণ করা যেতে পারে। একটু ভাষ্য থেকে দেখবো, আইন, আদেশ, বিজ্ঞপ্তি প্রভৃতি প্রমাণ করতে হলে সরকার কর্তৃক মুদ্রিত ওইগুলি আদালতে দাখিল করিলেই যথেষ্ট। বুঝলাম। আপনি নারী শিশু নির্যাতন দমন আইনের একটা ধারা আদালতে প্রমাণ করতে চান যে এই ধারায় এতদিন শাস্তির বর্ণনা রয়েছে, আপনি সরাসরি গেজেটটা দেখালে আদালত এটা গ্রহণ করে ফেলবে। এভাবেই আপনি সরকারি দলিল প্রমাণ করতে পারবেন। আপনাকে জাবেদা নকলই নিয়ে আসতে হবে এমন কোনো কথা নাই। আর কি কি করা যেতে পারে? অন্যথায় বিভাগীয় প্রধান দ্বারা সত্যায়িত নকলও দাখিল করা যাবে। বিভাগীয় প্রধান যে সার্টিফিকেটটা দিবে, এটাই এখানে সত্যায়িত নকল বলে গণ্য করা হয়েছে। এটা দিয়ে কি করা যাবে, আপনি এই দলিলটা প্রমাণ করতে পারবেন। সত্যায়িত নকল যদি হুবহু নকল হয়ে যায়, তখন জাবেদা নকলেই চলে যায়। বুঝতে পারছেন? এবার আসে, যদি সংসদের কোনো কার্যক্রম প্রমাণ করার প্রয়োজন হয়, সংসদীয় বিতর্ক যে বইয়ে সংকলিত করা হয়েছে সেই বই আদালতে দাখিল করলেই হয়ে যাবে। আবার বিদেশি যদি কোনো জার্নাল, এগুলো আদালতে প্রমাণের দরকার হয়, যেই দেশের জার্নাল নিয়ে বিতর্ক, সেই দেশের জার্নালগুলো আদালতে দাখিলের মাধ্যমেও আপনি প্রমাণ করতে পারবেন। পত্রিকা, পেপার, আপনি তো আর আপনি এই যে ওয়ার্ল্ড ওয়াইড যে নিউজ গুলো হয়, এগুলো ধরেন কোন দেশের রাজনৈতিক নেতা কি করছে না করছে, বর্তমান অবস্থা, যুদ্ধাবস্থা, বিভিন্ন কিছু প্রমাণের ক্ষেত্রে কোন পত্রিকার কাটিং লাগলো, তখন আপনি এটা ওভাবেই উপস্থাপন করতে পারবেন। এটা তো এক কপি না, এটা তো অনেক কপি পাওয়া যায়, তখন এগুলো আদালতে প্রমাণ করতে পারবেন। এগুলোও কিন্তু সরকারি দলিল বলে গণ্য হবে। এই ছিল অন্যান্য সরকারি দলিল। তাহলে বুঝতে পারলাম, একটা সরকারি দলিল হলো জাবেদা নকল তৈরির মাধ্যমে প্রমাণ করা যায়, আরেকটা সরকারি দলিল কিভাবে প্রমাণ করা যায়, হুবহু ওই কপি যদি থাকে আপনি প্রমাণ করতে পারবেন, গেজেটের অন্য কপি থাকলে প্রমাণ করতে পারবেন, অথবা বিভাগীয় প্রধানের সত্যায়িত কপি, কোনো পত্রিকা হলে সেগুলো আদালতে দাখিলের মাধ্যমে, পত্রিকা বলতে কিন্তু সরকারি পত্রিকার গুলোর কথা বলা হচ্ছে, বিদেশি জার্নাল, সংসদের কোনো গেজেট, এগুলো যদি প্রমাণ করার প্রয়োজন হয়, তখন আপনি কি করতে পারবেন, ওই কপিটাই আদালতে দাখিলের মাধ্যমে প্রমাণ করতে পারবেন। এই পর্যন্ত ছিল দলিলের সংক্রান্ত যে বিষয়গুলো, বা দলিলগুলো কিভাবে প্রমাণ করবেন, সরকারি দলিল, বেসরকারি দলিল কাকে বলে, কোন দলিলের সাক্ষী আহ্বানের দরকার আছে দরকার নাই, তাই না, বিভিন্ন ধারাগুলো আমরা আমরা পড়লাম। কত ধারা থেকে এগুলো ঝামেলা শুরু হয়েছে? 61 ধারা থেকে ঝামেলা শুরু হয়েছে, তাই না? 61 থেকে 78 ধারা পর্যন্ত দলিল সংশ্লিষ্ট আলোচনা। তাহলে একটু খেয়াল করি কি কি পড়েছিলাম। 61 ধারায় দলিল দুই ভাবে প্রমাণ করা যেতে পারে, প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে। প্রাথমিক সাক্ষ্য কাকে বলে? 62 ধারা। মাধ্যমিক সাক্ষ্য কোনগুলো? 63 ধারা। 64 ধারায় কি বললো? মূল দলিল আদালতে দিয়েই দলিলটা যেন প্রমাণ করা হয়, এটাই উৎকৃষ্ট সাক্ষ্য বলে বিবেচিত হবে। 65 ধারায় বললো, দলিলের অস্তিত্ব, অবস্থা, বিষয়বস্তু সম্পর্কে নিম্নলিখিত ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, আপনি দলিলের এই মাধ্যমিক সাক্ষ্য উপস্থাপনের মাধ্যমে দলিল প্রমাণ করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা 65-র ক খ পড়লাম। 65-র ক পড়লাম বিশেষ বিধান, ডিজিটাল রেকর্ডের ক্ষেত্রে। ক্ষয় পড়লাম গ্রহণযোগ্যতা, কি কিভাবে গ্রহণযোগ্য হবে। কোনো ডিজিটাল রেকর্ড আদালতে উপস্থাপন করা হলে যেখান থেকে এই তথ্যটা কালেক্ট করেছেন, মুদ্রিত করেছেন, আউটপুট হিসেবে বের করেছেন, সেটা কোনো একটা কম্পিউটারে সংরক্ষিত ছিল, সেই কম্পিউটার যে ব্যক্তির নিয়ন্ত্রণাধীন থাকার কথা তারই নিয়ন্ত্রণে ছিল, স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছিল, আর কি ওই সময় কম্পিউটারটা সচল ছিল, সাধারণ কোর্সে ব্যবহৃত হয়েছিল, আর আপনি যে তথ্যটা আদালতে দিচ্ছেন সেটা ওই কম্পিউটার থেকেই উদ্বুদ্ধ তথ্য বা পুনরায় ওখান থেকেই তৈরি করা তথ্য। 65-র খ ছিল এটা। তারপরে কত ধারা বললাম? 66 ধারা, দলিল সংক্রান্ত নোটিশ,
কখন নোটিশ দিবেন, কখন নোটিশ দেওয়ার দরকার নাই। এরপরে 67 ধারা পড়লাম যে মাধ্যমিক সাক্ষ্য তো দিবেন, কিন্তু এবার হাতের লেখা আপনাকে প্রমাণ করতে হবে, তাই না? 67 ক কি বললাম, ডিজিটাল স্বাক্ষরও প্রমাণের প্রয়োজন হতে পারে, প্রত্যয়নকারী কর্তৃপক্ষ তখন সার্টিফিকেট দিবে। 68 ধারা বললাম দলিল, যে দলিল সত্যায়ন করা দরকার সেটার সম্পাদনের প্রমাণ, তো সম্পাদন হতে হয়েছে কিনা এইটা প্রমাণ করতে আগে সত্যায়নকারী সাক্ষী, প্রত্যয়নকারী সাক্ষী যদি বেঁচে থাকে, এখতিয়ারাধীন এলাকার মধ্যে থাকে, সাক্ষ্যদানের যোগ্য থাকে, তাহলে তাদেরকে ডেকে দলিলটা প্রমাণ করতে হবে। কত ধারা পর্যন্ত পড়লাম? 68। তারপরে 69 ধারায় পড়লাম যদি কোনো দলিল, যদি কোনো সত্যায়নকারী সাক্ষী আপনি খুঁজে না পান, সেক্ষেত্রে দলিল আপনি কিভাবে, দলিল যদি বিদেশে সম্পাদিত হয় তখন দলিল কিভাবে প্রমাণ করবেন? অন্তত যে কোনো একজনের হাতের লেখাটা আপনাকে প্রমাণ করতে হবে, অথবা তার স্বাক্ষর যে তার স্বহস্তে প্রদত্ত এটা প্রমাণ করতে হবে। 70 ধারায় পড়লাম যদি তারা স্বীকৃতি দেয়, দুই পক্ষ তারা যদি স্বীকার করে নেয়, তাহলে আর আপনার এত কষ্ট করতে হবে না, তাদের স্বীকৃতি যথেষ্ট প্রমাণ বলে বিবেচিত হবে। সত্যায়িত দলিলের পক্ষ কর্তৃক সম্পাদনের স্বীকৃতি, তারা যে দলিল সম্পাদন করেছে যদি স্বীকৃতি দিয়ে ফেলে তাহলে আর কিছু লাগবে না। 71 ধারায় পড়লাম তাদের মনে নাই, যারা সাক্ষী বহু কষ্টে সাক্ষী খুঁজে পেলেন কিন্তু সাক্ষী ভুলে গেছে কবে দলিল সম্পাদিত হয়েছিল, কোনোভাবে মনে করতে পারছে না, তখন আপনি অন্য পারিপার্শ্বিক যে সাক্ষ্যগুলো আছে এগুলো দিয়েও দলিল প্রমাণ করতে পারবেন। 72 ধারায় বলছে যে দলিল সত্যায়ন চাইনি আদালত, সেটাও যদি আপনি সত্যায়িত করে দেন কোনো লাভ নাই, অসত্যায়িত দলিলের মতোই আদালতে গণ্য হবে। 73 ধারায় বললো এই যে দলিল দিচ্ছেন, দলিলের স্বাক্ষর, হস্তাক্ষর, সিল, আদালত এগুলো কি করতে পারবে? তুলনা করে দেখতে পারবে। তারপরে 73-এর ক বললাম ফিজিক্যাল ডিজিটাল স্বাক্ষর যাচাইকরণের প্রমাণ, আদালত কি করতে পারবে? প্রত্যয়নকারী কর্তৃপক্ষের নিকট সার্টিফিকেট চাইতে পারবে, আবার কি করতে পারবে? কোন অন্য ব্যক্তিকেও এটা যাচাই বাছাই করে দেখতে বলতে পারবে। আর 73-এর ক্ষয়ে পড়লাম ফিজিক্যাল ফরেন্সিক সাক্ষ্যগুলো আদালত তুলনা করতে পারবে। তাহলে দেখেন দলিলের ভেতরে আবার কত জিনিস এখানে যুক্ত হয়েছে, যেহেতু তুলনার ধারা, এই ধারাগুলো এই জন্য এখানে চলে আসছে, আদালত তুলনা করতে পারবে নিজেই। 74 ধারায় সরকারি দলিল কাকে বলে? কোন সার্বভৌম কর্তৃপক্ষের প্রশাসনিক কোন সরকারি প্রতিষ্ঠান অথবা প্রশাসনিক ট্রাইব্যুনালের, বাংলাদেশ অথবা কমনওয়েলথের যে কোনো অংশের আইন শাসন বিচার বিভাগীয় কর্মকর্তাদের কাজ অথবা কাজের লিপিবদ্ধ বিবরণকে কি বলে? সরকারি দলিল বলে। ব্যক্তিগতভাবে কোনো দলিল লিপিবদ্ধ হলেও সেটা যদি সরকারিভাবে সংরক্ষিত হয়, কথাগুলো বুঝবেন, দলিল কিন্তু ব্যক্তিগত, কিন্তু সংরক্ষণ হচ্ছে কিভাবে? আল্লাহ, আমি এভাবে হাসলে আমার ছাত্ররা কি বলবে বলেন? বলবে স্যার ক্লাসের মাঝখানে এভাবে দাঁত কেলায় হাস, ছি ছি ছি। আচ্ছা, এরকম উল্টাপাল্টা প্রশ্ন এখন দিন না, ক্লাসটা শেষ করি না, সুযোগ আছে না প্রশ্ন করার? আচ্ছা, তাহলে এই যে সরকারি দলিল 74 ধারা, এরপরে আসেন 75 ধারা, বেসরকারি দলিল পড়লাম, সরকারি দলিল গুলো বাদ দিয়ে বেসরকারি দলিল আপনারা কেউ দেখতে পাননি, আমাকে পার্সোনালি একটা মেসেজ আসছে, এই জন্য এসে দিলাম, আমি দুঃখিত। এরপরে আসেন 76 ধারা দেখবো। 76 ধারায় বলছে জাবেদা নকল কিভাবে তৈরি করা হয়, অথবা সরকারি দলিলের প্রত্যয়িত অনুলিপি কিভাবে তৈরি করা হয়। তাহলে কোন সরকারি কর্মচারী যিনি ওই দলিলের জিম্মাদার, তিনি কি করবেন? দলিল পরিদর্শনের অধিকার সম্পন্ন ব্যক্তি হতে হবে, যাকে তাকে দেয়া যাবে না। তাহলে দলিল পরিদর্শনের অধিকার সম্পন্ন ব্যক্তি যদি আবেদন করে, উপযুক্ত ফি আদায়ের মাধ্যমে, প্রত্যয়ন দিয়ে, নিচে সিলমোহর স্বাক্ষর দিয়ে যে নকল কপিটা দেয় সেটাই হলো জাবেদা নকল। 77 ধারায় বলেছে যে এই জাবেদা নকলটা আদালতে উপস্থাপন করে আপনি দলিল প্রমাণ করতে পারবেন যদি আপনার ওই দলিল নিয়েই ঝামেলা হয়। অর্থাৎ যে আদালতে যে অংশটুকু বুঝতে দেওয়া হয় যে এইটা এই দলিলের অংশ, সেটা যদি জাবেদা নকল থাকে আপনি এটা আদালতে জাবেদা নকলের মাধ্যমেই প্রমাণ করতে পারবেন। এই পর্যন্ত 78 ধারায় ছিল অন্যান্য সরকারি দলিল কিভাবে প্রমাণ করা যায়, এই পর্যন্ত ছিল দলিলের প্রমাণ। এরপরে আমরা যাব অনুমানের অংশ। 79 থেকে 90-এর ক পর্যন্ত হলো অনুমানের অংশ। 4 ধারায় পড়ে এসেছিলেন অনুমান, মনে আছে নাকি? আদালত অনুমান করতে পারে, আদালত অনুমান করবে, চূড়ান্ত প্রমাণ। ওই অনুমান কি অনুমান ছিল আর এই অনুমান কি অনুমান? ওইটা ছিল সামগ্রিক অনুমান, অর্থাৎ সকল অনুমানের ভিতরে আদালত যে কোনো একটা পরিস্থিতি অনুমান করে নিতে পারে। একটা মামলা যখন শুরু হয়, শুরুতেই বলে না মহামান্য আদালত, কে মামলা শুরু করে বলেন তো? সিআরপিসি পড়াইছি না আপনাদেরকে, বলেন কে মামলা শুরু করে?
বাদী পক্ষ কাকে দোষ দিয়ে, আসামিকে দোষ দিয়ে মামলা শুরু করে। মহামান্য আদালত কাঠগড়ায় দাঁড়িয়ে আছে এই যে নুরুল সাহেব, তিনি তো এই খুনের আসামি, এভাবে শুরু করে না মামলা। পিপি কিভাবে শুরু করে, পাবলিক প্রসিকিউটর আসামি পক্ষকে দোষ দিয়ে বাদী পক্ষ মামলা শুরু করে। তো এই শুরুতেই আদালত কিন্তু একটা প্রিজাম্পশন করে ফেলতে পারে যে আসামি, না এই লোক তো খুব ভালো মনে হচ্ছে না, ইনি মনে হয় অপরাধ করেনি। সাক্ষ্য বিচার বিবেচনা করে আদালত কি করতে পারে, অনুমান করতে পারে। এই অনুমানগুলো ছিল চার ধারার বিষয়। হ্যাঁ, কি কি ধরনের অনুমান করতে পারে। আবার এখন যে অনুমানগুলো, এগুলো বিভিন্ন দলিল সম্পর্কে অনুমান। কি অনুমান পাবো আমরা, 79 থেকে 90 ক বিভিন্ন ধরনের দলিল। এই দলিলগুলো কখন কি পরিস্থিতিতে কোনটা ঠিক আছে কিনা, কি কি থাকলে ঠিক আছে বলে আদালত মনে করবেন, এই অনুমানগুলোর কথা বলা হয়েছে। অনুমানের অংশটা কম গুরুত্বপূর্ণ। আজ পর্যন্ত লিখিত প্রশ্ন এসেছে বলে আমার মনে পড়ে না। তবে হ্যাঁ, আমরা এক নজর দেখে যাব, এত বেশি চাপ নিতে হবে না। 79 থেকে 90 লিখে রাখেন, লেস ইম্পর্টেন্ট, মানে কম গুরুত্বপূর্ণ। একদম লিখিত পরীক্ষার আগে আগে এক নজর একটু দেখলেই হবে, এত বেশি পড়ার দরকার হবে না। তাহলে গুরুত্বপূর্ণ অংশ আমরা পার করে আসছি। হ্যাঁ, অনুমানের অংশ কম গুরুত্বপূর্ণ, তারপরও আমরা একবার করে পড়বো। কিছুই না, একটা শুধু কমন একটা লাইন বলবো, এই লাইনটা পড়লে সবগুলাই হয়ে যাবে। আগামী ক্লাসে ইনশাল্লাহ, 11টা বেজে গেছে, এখন আর ক্লাসটা লেন্দি না করি। হ্যাঁ, 90 ক পর্যন্ত পড়ে ফেলবো, 91 থেকে এদিকে আবার বাদ দিয়ে আবার 100 পর্যন্ত পড়বো। বাদ দিব পড়া, ভয় নেই। আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। রেকর্ডিং বন্ধ করে দিব না আপনাদের প্রশ্ন নেব আগে বলেন? আচ্ছা বন্ধ করে দেই, তারপরে প্রশ্ন না, আচ্ছা প্রশ্ন আগে চলুক। সবার মাইক্রোফোন খুলে দিলাম, এখন কথা বলতে পারবেন। ভোরে রান্না হবে না স্যার, বুঝলাম না কিছু, ভোরে রান্না হবে না মানে? খাই তো স্যার, চিরা দুধ আর কলা, রান্না করার কি দরকার, সব রেডিমেড। তাহলে গরু কিনে নেন। গোর, শোনেন, 11টা পার হয়েছে। হ্যাঁ, না না না, এরকম কিছু না, রান্না বান্না স্যার, তো এখানে একটা কথা ছিল স্যার। দলিল অবশ্যই। পরিদর্শনকারী অফিসার কোন পদাধিকার হবে? পরিদর্শনকারী ব্যক্তি বলতে ইন্সপেকশনে আসবে এমন পদমর্যাদার কর্মকর্তা তিনি নয়। তা দাঁড়ান, রুকেন, প্রশ্নের উত্তর জানতে চায় সে। সব প্রশ্নের উত্তর স্যারের জানা থাকবে বলেন? আমি সব জেনে না আমি স্যার। তো সব জানবো এমন নাও হতে পারে। ভাইয়া আপনারটাতে না, আরেকজনেরটার উত্তর দিলাম। শোনেন, দলিল পরিদর্শনের অধিকার বলতে যে ব্যক্তি দলিলের নকল কপি চায় তার অধিকার আছে কিনা, এটা আপনি কোনো পদমর্যাদা না। ধরেন একজন পাবলিক জিডি করতে আসছে, সে একটা জিডির কপি পায়। একজন মামলার এজাহার দায়ের করতে আসছে, এজাহারের কপি সে একটা পাবে। আসামি পক্ষ সে যদি এজাহার চায়, এটাও আপনাকে দিতে হবে। আইনে বলা আছে আসামি পক্ষ এজাহারের কপি পাবে। এই বিষয়গুলো হলো অধিকার সম্পন্ন। এখানে পরিদর্শন মানে কোন সিনিয়র অফিসারের পরিদর্শন এরকম না, মানে ওই লোকটা যে চাচ্ছে ওনার পাওয়ার অধিকার আছে কিনা। এই মনে করেন আমার মামলার সিডি, কেস ডায়েরি, এটা কি সবাই দেখতে পারবে? আমরা পিআরবি 68-তে পড়বো, মামলা আপিল সহ চূড়ান্ত ভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেস ডায়েরি একটি গোপনীয় দলিল বলে গণ্য হবে। তাহলে কেস ডায়েরি চাইলেই আমি যাকে তাকে কেস ডায়েরি দেব না। এটা তো আসিয়া মামলার আসামি চাইলেও পাবে না, বাদী চাইলেও পাবে না, পাবে? হ্যাঁ, কোর্ট অফিসার চাইলে আবার পাবে, কেন? এটা তার দেখার অধিকার আছে। এরকম বিষয়টা বুঝিয়েছে। অর্থাৎ আপনি একটা দলিলের নকল চাইতে গেলেন, হতে পারে জমির দলিল, অন্য যে কোনো দলিল, রেজিস্ট্রি অফিসে গেলেন, গিয়ে আপনি কি করলেন, দলিলের জন্য আবেদন করলেন, এই দলিল আপনার পাওয়ার অধিকার আছে কিনা উনি ওই মুহূর্তে দেখবে। বুঝতে পারছেন ভাইয়া? ধন্যবাদ স্যার আপনাকে। আর কারো কোনো প্রশ্ন? আমার সাইফুল স্যারের প্রশ্ন ছাড়া আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? শোনেন, আপনার এই প্রশ্নের উত্তর আমার জানা নাই, প্রশ্নটা বলি, আমার ছাত্ররা শুনুক সবাই, তারা যদি উত্তর জানে তারা একটু বলবে নাকি। প্রশ্ন হলো, প্রশ্ন পড়তেই তো হাসি পাচ্ছে আমার। শয়তানের নিঃশ্বাসের মাধ্যমে কারো সম্পত্তি হরণ করা হলে সেটি কোন ধারায় মামলা হবে? আচ্ছা এখন আসেন, এটা একটা বিশ্বাসের উপর নির্ভর করে।
যদিও আমরা এগুলো বিশ্বাস করি না, বা সায়েন্স আপনি যদি চিন্তা করেন, বিজ্ঞান ভিত্তিক চিন্তা, এগুলো কি বিশ্বাস করার মতো? শয়তানের নিঃশ্বাস, এগুলো ওরাও হচ্ছে, হয় কিনা? এখন কিন্তু আপনি তো আইনে ওগুলোর প্রয়োগ নাই, বা এই ধরনের কোনো আপনার আছে আইন কোথাও আপনার মনে পড়ে? এতদিন ধরে আইনের সাথে জড়িত আছেন, চাকরি এতদিন, কোথাও আমরা শয়তানের নিঃশ্বাসের মাধ্যমে টাকা আত্মসাৎ শুনি না। আপনি একটা ধারা দিতে পারেন পেনাল কোডে, চিটিং এর ধারা 420, 420 পেনাল কোড, এটা আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া শয়তানের নিঃশ্বাস দিয়ে কারো টাকা নেওয়া, এগুলা আলাদা করে কোনো ইয়া নাই, সেকশন নাই, বা কোনো ওইভাবে মামলার কোনো সুযোগ নাই, বা এজাহারে আপনি এগুলো লিখতেও পারবেন না। কারণ এটার আপনি আইনগত যৌক্তিকতা খুঁজে পাবেন না, প্রতিষ্ঠা করতে পারবেন না। একটা প্রশ্ন তো প্রতিষ্ঠা করতে হবে নাকি? বলেন মতামত। এই মেডিসিনের নাম জানো কি স্যার? ক্লোরোফিন নাকি? এটা কি বলে? আচ্ছা, যদি আবার বিষ প্রয়োগের মাধ্যমে হয়, মলম পার্টি, তাহলে আবার পেনাল কোডে 328 ধারা হবে, রাইট? এটা ওই রকমই একটা মানে পাউডার আর কি, যেটা ওই কোনো কিছুর সাথে সোয়া তার শরীরে দিলে বা হাতে দিলে নাকের মাধ্যমে যদি ওটা ভিতরে যায়, তখন সে ওই সামনে থাকা মানুষটার কথা মতো কাজ করে। হ্যাঁ সাদেকা আপু, আপনাকে ধন্যবাদ। আমি আমি তো এটা বুঝি যে বিষ প্রয়োগের মাধ্যমে যদি, কিন্তু সেটা তো সম্পত্তি আত্মসাৎ না। বিষ প্রয়োগের মাধ্যমে আঘাত, ওটা কিন্তু আঘাত, এটা বুঝবেন। আঘাত দান করা। সাইফুল স্যার বলেন, যে প্রশ্ন করছে তার কাছে উত্তরটা না, শুনি। প্রশ্নের উত্তরটা তো আমারও জানা নেই, আমার কাছে জানতে চাইছে আরেকজন। আমি অনেকদিন আগে একটা স্ট্যাটাস দিছিলাম, হুম, যে শয়তানের নিঃশ্বাস নিয়ে, সেটা দেখে আমাকে আজকে আবার সেটা প্রশ্ন করছে। আসলে ওই ধারাটাই আমার জানা এগুলো নাই। ফেসবুকের প্রশ্ন। না না, ফেসবুকের প্রশ্ন হবে কেন? এটা নিয়ে মামলা হয় না, নিয়মিত মামলা হচ্ছে না, ফেসবুকের প্রশ্ন হবে কেন? নিয়মিত মামলা হলে তো মানুষের আপনার জানার দেহাবরণ কথা, চুরি থানায় করে কত ধারায় মামলা নেয়? আমার এখানে রংপুর কোতোয়ালি থানায় আমি যখন ছিলাম 2018 সালে, একজন পুলিশের সাব ইন্সপেক্টর অবসরকালীন টাকা তুলে নিয়ে, সে যখন রাখতে আসছে 10 লক্ষ টাকা তার কাছ থেকে,